তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু বাংলা গান গাইলে মনে হয় যেন একজন খাঁটি বাঙালি কথা বলছে। কে এই অসাধারণ গায়িকা, যিনি একদিকে বলিউডের আইকনিক গান, অন্যদিকে রবীন্দ্রসঙ্গীত, সব জায়গায় সমান দক্ষ? সিনেমা সঙ্গীত মঞ্চ। আজকের গল্প একজন লিভিং লিজেন্ডকে নিয়ে, কবিতা কৃষ্ণমূর্তি। তার আসল নাম ছিল সারদা কৃষ্ণমূর্তি। তিনি 25 জানুয়ারি 1958 সালে জন্মেছিলেন এক তামিল ব্রাহ্মণ পরিবারে। তবে তার বড় হওয়া ভারতের রাজধানী দিল্লিতে, যেখানে নানা ভাষা, সংস্কৃতি আর সঙ্গীত একসাথে মিশেছিল। এই বহু সংস্কৃতির পরিবেশই তার সঙ্গীত জীবনের ভিত তৈরি করে দেয়। ছোটবেলা থেকেই তার গান শেখা শুরু হয়। খুব অল্প বয়সেই তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতে শুরু করেন। দিল্লির সাংস্কৃতিক পরিবেশে তিনি শুধু হিন্দি গান নয়, বাংলা গানও শুনতে ও শিখতে শুরু করেন। এই আগ্রহই পরে তাকে বাংলা ভাষায় অসাধারণ দক্ষ করে তোলে। নিজের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ছোটবেলায় তিনি নিয়মিত অল ইন্ডিয়া রেডিওর শিশু সঙ্গীত প্রোগ্রামে গান গাইতেন। এটাই ছিল তার প্রথম মঞ্চ অভিজ্ঞতা। ধীরে ধীরে সঙ্গীতই হয়ে ওঠে তার জীবন। উচ্চশিক্ষার জন্য তিনি মুম্বাইয়ে আসেন। সেখানে এসে শুরু হয় আসল সংগ্রাম। প্রথম দিকে তিনি বড় কোনো সিনেমায় গান পাননি। তাকে কাজ করতে হয়েছে কোরাস সিঙ্গার হিসাবে, জিঙ্গেল গান গেয়ে, এমনকি ডেমো ট্র্যাক গেয়ে, যেগুলো অনেক সময় অন্য গায়কের জন্য ব্যবহার হতো। কিন্তু এই সময়টাই তাকে গড়ে তোলে। এই সময়েই তার কণ্ঠে নজর পড়ে বিখ্যাত সঙ্গীত পরিচালক জুটি লক্ষ্মীকান্ত প্যারেলালের। তারা তার মধ্যে আলাদা কিছু খুঁজে পান, একটা স্বচ্ছ, ক্লাসিক্যাল কিন্তু আধুনিক টোন। এরপর আসে সেই সুযোগ যা তার জীবন বদলে দেয়। 1987 সালে মুক্তি পায় ছবি মিস্টার ইন্ডিয়া। এই ছবির হাওয়া হাওয়াই গানটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এই গানে তিনি কণ্ঠ দেন শ্রীদেবীর লিপে। গানটি মুক্তির পরই সারা দেশে ছড়িয়ে পড়ে, আর কবিতা কৃষ্ণমূর্তি হয়ে ওঠেন বলিউডের অন্যতম পরিচিত কণ্ঠ। নিজের ইন্টারভিউতে তিনি বলেছেন, এই গান রেকর্ড করার সময় তিনি বুঝতেই পারেননি এটি তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। এই সাফল্যের পরও তিনি শুধু হিন্দি গানে সীমাবদ্ধ থাকেননি। তিনি ধীরে ধীরে বাংলা গানেও নিজের জায়গা তৈরি করেন। দিল্লিতে বড় হওয়ার সময় থেকেই তিনি রবীন্দ্রসঙ্গীত শুনতেন এবং শেখার চেষ্টা করতেন। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার ওপর গভীর প্রভাব ফেলে। তিনি নিজেই বলেছেন, বাংলা গান শেখা তার জন্য খুব কঠিন ছিল, কারণ উচ্চারণ এবং আবেগ দুটোই নিখুঁতভাবে ধরতে হতো। কিন্তু এই চ্যালেঞ্জই তাকে আকর্ষণ করেছিল। পরবর্তীতে তিনি বহু বাংলা গান গেয়েছেন, বিশেষ করে স্টেজ পারফরমেন্স এবং অ্যালবামে। তার বাংলা গানের বিশেষত্ব হল নিখুঁত উচ্চারণ, আবেগপূর্ণ গায়কী এবং ক্লাসিক্যাল নিয়ন্ত্রণ। অনেক সময় শ্রোতারা বুঝতেই পারেন না যে তিনি বাঙালি নন। 1992 সালের রক্তলেখা নামের বাংলা সিনেমাতে তার গাওয়া আমি কলকাতার রসগোল্লা গানটি খুব হিট হয়, যা আজও দর্শকদের কাছে খুব জনপ্রিয়। তিনি কাজ করেছেন বহু কিংবদন্তির সঙ্গে, লতা মঙ্গেশকর, মান্না দে এবং পরবর্তীতে এ.আর. রহমানের সঙ্গে। লতা মঙ্গেশকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেছেন, প্রথম দিকে তিনি ভীষণ নার্ভাস ছিলেন, কারণ তিনি ছিলেন তার আদর্শ। কিন্তু লতা মঙ্গেশকর সবসময় নতুন শিল্পীদের উৎসাহ দিতেন, যা তাকে আত্মবিশ্বাস দিয়েছে। 90-এর দশকে তিনি আবার নতুন করে জনপ্রিয়তা পান এ.আর. রহমানের সুরে। তু হি রে এবং কেহনা হি ক্যায়ের মতো গান তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তার কেরিয়ার জুড়ে তিনি শুধু একজন প্লেব্যাক সিঙ্গার নন, বরং একজন বহুভাষিক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গেয়েছেন হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড় সব ভাষায়। তিনি নিজে বলেছেন, মিউজিক ইজ নট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অ্যাবাউট ইমোশন। আজ তিনি একজন সম্মানিত শিল্পী, যিনি পদ্মশ্রী সহ বহু পুরস্কারে সম্মানিত। তার জীবন প্রমাণ করে, একজন শিল্পীর পরিচয় তার ভাষা নয়, তার অনুভূতি। তামিল মেয়ে হয়ে বাংলায় গান গেয়ে তিনি দেখিয়েছেন, সঙ্গীতের কোনো সীমানা নেই। যদি সুর সত্যি হয়, তাহলে ভাষা কখনো বাধা হতে পারে না। একটা সত্যি কথা কি জানেন? আমরা গান শুনি কণ্ঠ দিয়ে, কিন্তু কিছু কণ্ঠ আমরা অনুভব করি হৃদয় দিয়ে। কবিতা কৃষ্ণমূর্তি সেই কণ্ঠ, যাকে ভাষা দিয়ে নয়, অনুভূতি দিয়ে বোঝা যায়। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু এমন আরও অজানা, সত্যি আর অবিশ্বাস্য সঙ্গীত গল্প যদি আপনি জানতে চান, তাহলে সিনেমা সঙ্গীত মঞ্চ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না, কারণ পরের গল্পটা হয়তো আপনার প্রিয় গানের পিছনের সত্যিটাই বদলে দেবে।